হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ভারতের প্রজাতন্ত্র দিবস সম্পর্কে। আর এই প্রজাতন্ত্র দিবস সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ আমরা 1, 2, 3 করে 76টা বছর কমপ্লিট করে ফেলেছি। তো প্রজাতন্ত্র দিবসে 76 বছর মানে ভারতের সংবিধানের 76 বছর হয়ে গেছে। তো এই বছরও আমরা প্রতি বছরের ন্যায় প্রজাতন্ত্র দিবস পালন করেছি। আর এইখান থেকে চাকরির পরীক্ষাতে এই টপিক থেকে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা স্ট্যাটিক জিকে থেকে বলো কেন, প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তো যখন জেনে গেছি ভাই এই টপিক থেকে প্রশ্ন আসবেই, তাহলে করবো না কেন? 100% কেন, 200% কমন আসবে পরীক্ষায়। তার কারণ আমি একেবারে ছোট ছোট কাহিনী, প্রত্যেকটা ইনসিডেন্ট এই রিলেটেড আমি এনেছি আজকের ভিডিওতে ডিসকাশন করবার জন্য তোমাদের সাথে। এবার দেখো, তোমাদের আবদারে আমাদের 6.002 প্রো ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। 2026 সালের 5ই জানুয়ারি থেকে এই ক্লাসটা চলছে, খুব ভালোভাবে চলছে। তাই তোমরা এই ক্লাসে অবশ্যই জয়েন করতে পারো। স্পেশাল ম্যাথ নিতে পারো, ইংলিশ নিতে পারো, জিকে জিএস নিতে পারো, রিজনিং নিতে পারো, এবং যদি মনে করো সায়েন্সের ক্লাস নেবো তো প্রসেনজিৎ স্যারের সায়েন্সের ক্লাস নিতে পারো। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি ভাই এই কম্বো ব্যাচটা নাও, প্রতিটা পাবে। তো কম্বো ব্যাচ যদি নাও তাহলে হচ্ছে এক দেবতা নয়, প্রত্যেকটা দেবতাই সন্তুষ্ট হয়ে যাবে এইখানে, ঠিক আছে? এছাড়াও তুমি পাচ্ছ রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন থাকছে। তো কেন নেব এই ক্লাসগুলো, কেন পাবো, এই কি স্পেশাল পাচ্ছি এই জায়গাটাতে? আমরা পাচ্ছি বেসিক থেকে অ্যাডভান্স পাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হচ্ছে, টাইপ ওয়াইজ কমপ্লিট হচ্ছে, লেভেল ওয়াইজ কমপ্লিট হচ্ছে। রেল, এসএসসি, পুলিশ, স্টেট কোনটা দেবে তুমি, সবটা হয়ে যাবে। কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করা হবে, এবং সাথে থাকছে শর্টকাট মেথড, সাথে থাকছে অ্যানিমেশন, সাথে থাকছে ইমেজ ম্যাপিং, প্রত্যেকটার মাধ্যমে গল্পের ছলে তোমাদের বোঝানো হবে। লাইভ ক্লাস, আনলিমিটেড ভিউজ, পুরোপুরি 2 বছর অ্যাক্সেস নিতে পারছ। প্রতিটা ক্লাসের শেষে পিডিএফ থাকছে, প্রতিটা চ্যাপ্টারের শেষে তুমি মক টেস্ট এবং হচ্ছে প্র্যাকটিস সেট দিয়ে নিজেকে যাচাই করতে পারো যে তুমি কতটা শিখলে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, প্রাইভেট ডাউট সলভিং একটা নাম্বার থাকছে, এই নাম্বারে ফোন করে তোমার যত যা ডাউট হবে সেই ডাউটগুলো তুমি ক্লিয়ার করতে পারো। তো সুযোগ একেবারে হাতছাড়া করা চলবে না। নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে অবশ্যই তোমার পছন্দের কোর্স যদি নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে নাও, দেরি করতে হবে না। তো চলো ভিডিও শুরু করব। অনেক কিছু জানতে পারবে, অনেক অজানা তথ্য জানতে পারবে, যেটা জানা উচিত আমাদের। তো চলো ভিডিও শুরু করি। দেখো, প্রজাতন্ত্র দিবস প্রতি বছর পালিত হয় 26শে জানুয়ারি। এই বছর 2026 সালে আমরা 76 বছর কমপ্লিট করেছি। স্বভাবতই 76 বছর কমপ্লিট করেছি, তাই এইটা হচ্ছে 77তম বর্ষ। 77তম বর্ষ, কিন্তু বছর কমপ্লিট করেছি 76 বছর। আর এই বছরই বন্দে মাতরমের থিমে আমাদের থিম সাজানো হয়েছে। তাহলে 2026 সালের থিম কি? স্টার মার্ক পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই বছরের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডের থিম কি। রিপাবলিক ডের থিম হচ্ছে 150, মানে হচ্ছে 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। 150 ইয়ার্স অফ বন্দে মাতরম, এইটা হচ্ছে 2026-এর থিম হবে, ঠিক আছে? বন্দে মাতরম আমরা সর্বপ্রথম গ্রহণ করেছিলাম 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি গ্রহণ করেছিলাম 1950 সালে। 1950 মানে হচ্ছে সেই বছর, যেই বছর হচ্ছে ভারতের সংবিধান প্রথম কার্যকরী হচ্ছে। প্রথম কার্যকরী হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি। তার ঠিক দুদিন আগে 24 তারিখে আমাদের প্রজাতন্ত্র দিবসের আগে, মানে যে স্টার্টিং ডে, সেই স্টার্টিং ডেতে বন্দে মাতরমকে অ্যাকসেপ্ট করেছিলাম। তো এই কারণেই হচ্ছে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করে থাকি। আর এই অনুষ্ঠানটা হয় কর্তব্য পথ বলে একটা জায়গা রয়েছে, যেটাকে আমরা কর্তব্য মার্গও বলতে পারি। দিল্লিতে অবস্থান করছে, নয়া দিল্লিতে বা নিউ দিল্লিতে। সেখানে অনুষ্ঠান সংগঠিত হয়, যে দেখতে পাচ্ছ অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, সেখানেই অনুষ্ঠান হয়, প্রতি বছর সেখানেই হয়। এই যে কর্তব্য পথ, এর প্রাচীন নাম, পুরনো নাম ছিল হচ্ছে রাজপথ। পুরনো নাম কি ছিল? রাজপথ। কারণ ব্রিটিশরা এর নাম লিখেছিল রাজপথ, আর এইটারই নতুন নামকরণ করা হয়েছে কর্তব্য মার্গ বলে, ঠিক আছে? আজ এটা কেন পালন করা হয়? পালন করা হয় 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য আমরা এই দিনটা স্মরণ করি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে। কিন্তু এই তারিখটাই কেন? এই তারিখটা একটাই কারণ, 1930 সালে 26শে জানুয়ারি, মানে এই দিনটাতেই ভারত প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, যে আমরা এই দিনটিকে আজ থেকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। মনে করে দেখো, জওহরলাল নেহরুর সেই যে তোমার হচ্ছে ইরাবতী নদীর তীরে পতাকা উত্তোলন করেছিল মাঝরাতে, সেই দিনটা কোন তারিখ ছিল? 26শে জানুয়ারি ছিল 1930 সাল। এই 26শে জানুয়ারি, এই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে রাখবার জন্য বা ইতিহাসে মনে রাখবার জন্যই হচ্ছে এই দিনটাকে আমরা সংবিধানের কার্যকরী দিন হিসেবে বেছে নিয়েছিলাম। আর এই দিনটাকে এখন আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি,
ঠিক আছে। আর কি জানবো হচ্ছে কার্যকর এবং আইন বাতুল। তার মানে হচ্ছে যখন ইন্ডিয়া ব্রিটিশদের কবলে ছিল তখন একটা আইন দ্বারা শাসিত হতো। আইনটার নাম হচ্ছে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে 1935 সালের ভারত শাসন আইন। এই আইন দ্বারা আমাদের শাসন করা হতো। এবার এই আইনটা রিপ্লেস করা হয়েছে স্বাধীন ভারতে 1950 সালে, যখন নাকি কার্যকর হয়ে গেল আমাদের সংবিধান। তো সংবিধান কার্যকর হলো এবং এই আইনটাকে রিপ্লেস করা হয়ে গেল। ঠিক আছে, এই জন্য বলা হয় সংবিধান কার্যকর এবং হচ্ছে আইনের বাতিল। ওকে, এই দিনটা 1950 সালে যখন প্রথম পালিত হচ্ছে তখন থেকেই ট্র্যাডিশন হয়ে আসছে যে রাষ্ট্রপতির নামে বা দেশের উদ্দেশ্যে, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি দেশের, তো তার নামে 21টা গান স্যালিউট দিয়ে দেশ শুরু হবে এই অনুষ্ঠান। তো 21টা গান স্যালিউট দেয়। পরীক্ষা যদি জিজ্ঞাসা করে কতগুলো গান স্যালিউট, 21টা। ঠিক আছে, 21টা গান স্যালিউট দেয়। দেখতে পাচ্ছি যে প্রথম 1935 সালে যে সাইন করছে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে ভারতের রুল করতো, এটাকেই রিপ্লেস করে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, প্রথম অনুষ্ঠান 1950-এর 26শে জানুয়ারি হয়েছে। কোথায় হয়েছে না আরউইন স্টেডিয়ামে হয়েছে। কোথায় হচ্ছে? আরউইন স্টেডিয়াম। কোথায় এটা? এটা হচ্ছে দিল্লিতে রয়েছে, নিউ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কাছে, রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, তো আরউইন স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত এইটুকুনি হয়, দিল্লিতে হয়। ওকে, আর এটা হচ্ছে দেখো লাল কেল্লা। তবে লাল কেল্লা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস যখন হয় 15ই আগস্ট, সেই সময় সেই অনুষ্ঠানটা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা হচ্ছে লাল কেল্লাতে হয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমাদের যেই প্রধানমন্ত্রী থাকবে তিনি হচ্ছেন আমাদের পতাকা উত্তোলন করবে একেবারে। ঠিক আছে, সেটা লাল কেল্লা হয়, এই অনুষ্ঠানটা লাল কেল্লাতে। কিন্তু আমাদের যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সেটা কিন্তু লাল কেল্লায় হয় না। মনে রাখবে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হচ্ছে দিল্লির কর্তব্য পথে হয়, আর সেটা হয় রাষ্ট্রপতির সামনে। তো রাষ্ট্রপতি যিনি থাকবেন কর্তব্য পথে তিনি পতাকা উত্তোলন করেন। এটাই হচ্ছে দুটি দিনের মধ্যে পার্থক্য। আগে গিয়ে আরও পার্থক্য আমরা জানবো প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের মধ্যে। ঠিক আছে, আপাতত এইটুকুনি জেনে রাখো। সংবিধান অনুযায়ী আমাদের 3টে ছুটির দিন বা কনস্টিটিউশনাল হলিডেজ বলা হয়। কনস্টিটিউশনাল হলিডেজ 3টে কি কি? এক তো হচ্ছে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এবং হচ্ছে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন। তো এই 3টে হচ্ছে সাংবিধানিক হলিডে, সাংবিধানিক হলিডে। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা জানবো প্রজাতন্ত্র দিবসের শুরু এবং হচ্ছে শেষ, তাই না? মনটা খুশি হয়ে গেছে নিশ্চয়ই এনাকে দেখে। স্যালিউট জানাই। পরাক্রম দিবস 23শে জানুয়ারি, বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এই দিন থেকেই আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়ে যায়। চলো ইতিহাস বলছি। ইতিহাস বলছে যে 24শে জানুয়ারি থেকে আগে শুরু হতো। আগে কত তারিখ থেকে শুরু হতো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান? 24 তারিখ থেকে শুরু হতো। 24, তারপরে 25, মেন অনুষ্ঠান হতো যেটা, সেটা হচ্ছে 26শে জানুয়ারি হতো, আর কমপ্লিট হতো, শেষ হতো হচ্ছে 29 তারিখে, 29শে হতো। তাহলে স্টার্টিং হতো 24শে, মেন অনুষ্ঠান হতো 26শে, আর শেষ হতো, এন্ডিং সেরিমনি হতো হচ্ছে 29 তারিখে। এখন সেটা একদিন এক্সটেন্ড করা হয়েছে, 24 থেকে নিয়ে যাওয়া হয়েছে 23শে জানুয়ারি। কেন? তার কারণ এই দিনটা হচ্ছে পরাক্রম দিবস। এই দিনটা হচ্ছে কি? পরাক্রম দিবস। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো 23 তারিখ থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিন্তু মেন যে অনুষ্ঠানটা হয় আমাদের রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী এবং বিদেশি অতিথি যারা আসবে, মেন কুচকাওয়াজ, তারপর যে প্যারোডগুলো হয় সেগুলো 26 তারিখে হয়। ঠিক আছে, আর ডেটটা তাহলে মনে রাখবে, 23 তারিখ থেকে শুরু, 29 তারিখে কমপ্লিট হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে এই ট্র্যাডিশনটা এখন চলছে। এই যে দেখছো ট্র্যাডিশন, এটা হচ্ছে 26 তারিখের অনুষ্ঠান। এই যে 26 তারিখের অনুষ্ঠান সবাই পার্টিসিপেট করে এইখানটাতে। ঠিক আছে, বুঝতে পারছো? বেশ ইম্পর্টেন্ট। আর এইটা শেষ হয়, শেষ যেটা হয় শেষ অনুষ্ঠান, এইটা তো পরীক্ষায় এসেছে, এসএসসিতে, রেলওয়েতে এসছে, যে এই যে অনুষ্ঠানটার নাম বিটিং রিট্রিট। এই বিটিং রিট্রিট অনুষ্ঠানটা কি? বিটিং রিট্রিট অনুষ্ঠানটা হচ্ছে বিজয় পথে হয়। কোথায়? বিজয় চকে হয়, দিল্লির বিজয় চকে হয় বিটিং রিট্রিট। এখানে যত আর্মি অফিসিয়ালরা রয়েছে তারা পার্টিসিপেট করে, একটা পার্টি মতন হয়, সুন্দর তারা সেলিব্রেশন করে। তো এইটাকে বলা হয় বিটিং রিট্রিট, যেটা হচ্ছে একেবারে এন্ড সেরিমনি প্রজাতন্ত্র দিবসের। তো প্রজাতন্ত্র দিবসের এন্ডিং সেরিমনি হচ্ছে 29 তারিখে হয়, 29 তারিখের সন্ধ্যায় হয় এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস কমপ্লিট করা হয়। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে নেক্সট দেখি প্রধান অতিথি। তো একেবারে 1950 সাল মানে প্রথম প্রজাতন্ত্র দিবস থেকেই হচ্ছে এই ট্র্যাডিশন চলে আসছে, বাইরের কোনো বিশেষ অতিথিকে তাদের সাথে সম্পর্ক আরও বেশি ভালো করবার জন্য, জোরদার করবার জন্য, এবং আমাদের অনুষ্ঠান তাকে সমর্পণ করবার জন্য বা তার সামনে করবার জন্য আমরা একজন বিশেষ অতিথিকে আহ্বান জানাই। প্রথম 1950 সালে আহ্বান জানিয়েছিলাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণকে। কাকে? না ডক্টর সুকর্ণকে প্রথমবার আহ্বান জানিয়েছিলাম। 2024 সালে এসেছিলেন ইমানুয়েল
ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট, খুব ভালো সম্পর্ক ফ্রান্সের সাথে একদম গোড়া থেকেই আমাদের। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, দেখতে পাচ্ছ ইমানুয়েল ম্যাক্রো, তিনি এসেছিলেন হচ্ছে 2024 সালে, 25 সালে মানে লাস্ট ইয়ার, গত বছর আবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টই এসেছিলেন, তার নাম হচ্ছে সুবিয়ান্তো, প্রাবো সুবিয়ান্তো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, তিনি 2025 সালে এসেছিলেন। তাহলে 2026 মানে এই বছর কে এসছেন, এই বছর এসছেন ইতিহাসে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দুজন এসছে, একজন হচ্ছে অ্যান্তনিও কস্তা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে উর্সুলা ভন ডার লিয়েন, তিনি হচ্ছেন ইউরোপীয় কমিশন। একজন হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আর হচ্ছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, তিনি দুজনেই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। তো ইউরোপিয়ান ইউনিয়নের হচ্ছে আহ্বান জানানো হয়েছিল অ্যান্তনিও কস্তা এবং হচ্ছে উর্সুলা ভন ডার লিয়েন। অ্যান্তনিও কস্তা তিনি হচ্ছেন পর্তুগালের হচ্ছে তিনি বাসিন্দা এবং হচ্ছে তিনি হচ্ছেন জার্মানির বাসিন্দা। লিয়েন, যিনি উর্সুলা লিয়েন, তিনি হচ্ছে জার্মানির বাসিন্দা। তো জার্মানি এবং হচ্ছে পর্তুগালের বাসিন্দা অ্যান্তনিও কস্তা এবং লিয়েন, তারা হচ্ছে 2026 সালের আমাদের বিশেষ অতিথি ছিল, ঠিক আছে। এরপর বলছে যে 5 বছর এমন হয়েছে যে এই বছরগুলোতে কোনো বিশেষ অতিথি আসেনি। এখান থেকেও প্রশ্ন আসতে পারে 5 বছর কোন কোন বছর, একটা হচ্ছে 1952 সাল, একটা হচ্ছে 1953 সাল, পরপর 2 বছর 1952 এবং 53, এই দুটো বছরে ভারতে কোনো বিশেষ অতিথি আহ্বান জানানো হয়নি, প্রথম বছরই আহ্বান জানানো হয়েছিল, ঠিক আছে। 52 এবং 53 জানানো হয়নি। তারপরে হচ্ছে 1966 সালে 1966 কি হয়েছে, লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ হয়ে যায়। লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ হয়েছিল জানুয়ারি মাসের 11 তারিখে তার ডেথ হয়। এবং হচ্ছে 24 তারিখ জানুয়ারি মাসের এই দিনটাতে হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শপথ ছিল। তো সেই কারণে হচ্ছে তারপরে 24 তারিখে শপথ ছিল এবং 26 তারিখ অনুষ্ঠান ছিল, সেই জন্য সেই বছরটাতে হচ্ছে কোনো রকমের বিশেষ অতিথি কিন্তু ভারতে আসেনি। এবং কোভিডের জন্য 2 বছর গ্যাপ গেছে, একটা হচ্ছে 2021 সাল, যখন তৎকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী নাম হচ্ছে বরিস জনসন, তাকে আহ্বান করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্রিটেনে প্রচুর পরিমাণে কোভিড-19 পেশেন্ট ছড়াচ্ছে। কোভিডের যে তোমার হচ্ছে কি বলে, কোভিডের যে তোমার হচ্ছে প্রকোপ, সেটা দেখা দিয়েছিল ব্রিটেনে, সেই জন্য হচ্ছে তিনি বাতিল করেছিলেন তার যে ভিজিট ভারতবর্ষ। এবং হচ্ছে পরের বছর একই কারণে 2022 সালে একই কারণে কোভিড-19 কারণেই হচ্ছে সেন্ট্রাল এশিয়ার 5টা দেশ রয়েছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই যে দেশগুলো রয়েছে, এখান থেকে হচ্ছে 5টা দেশের রাষ্ট্রপ্রধানকে আহ্বান করা হয়েছিল, তারাও তাদের যে ভিজিট সেটা তারা মহামারীর কারণে পোস্টপন করে দেয়, তারা আসেনি। সুতরাং 21 এবং 22 এই দুটো বছর হচ্ছে কোভিডের কারণে কোনো বিশেষ অতিথি ভারতবর্ষে আসেনি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু মনে রাখো, 5 বছর এমন হয়েছে, ওকে। চলো পরবর্তীতে আমরা দেখব যে যেখান থেকে প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি, ট্যাবলো। এই বছর 77তম যেই বছর ছিল, 77তম বছরে অনেক বেশি ট্যাবলো পার্টিসিপেট করেছে, মোট হচ্ছে 30টা ট্যাবলো পার্টিসিপেট করেছে। আর এই 30টা ট্যাবলোর মধ্যে 17টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলো থেকে এসছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি রয়েছে, বিভাগ রয়েছে, সেবা ক্ষেত্র রয়েছে মানে পরিষেবা, সেখান থেকে 13টা, টোটাল হচ্ছে 30টা ট্যাবলো পার্টিসিপেট করেছে। ট্যাবলো কাকে বলে, ট্যাবলো হচ্ছে এগুলোকে বলা হয় ট্যাবলো, এই যেগুলোকে বলা হয় ট্যাবলো। তার কারণ হচ্ছে যে মিনিস্ট্রি রয়েছে বা রাজ্য রয়েছে, তারা হচ্ছে তাদের বিশেষ যে সাংস্কৃতিক বা ক্ষেত্রগুলোকে তুলে ধরে এই সমস্ত ছোট ছোট প্রদর্শনীর মাধ্যমে। এই প্রদর্শনী হচ্ছে চলন্ত গাড়ির মতন থাকে সেই প্রদর্শনী, যেমন এটা আমাদের পশ্চিমবঙ্গের ট্যাবলো, এ দেখো লেখা রয়েছে বিশ্ব বাংলার লোগো রয়েছে, নিচে লেখা রয়েছে হিন্দিতে পশ্চিম বাংলা, ঠিক আছে, পশ্চিম বাংলা। তো এখানে আমাদের বঙ্কিমচন্দ্র দেখতে পাচ্ছ এবং হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাচ্ছ, তারা কিভাবে ব্রিটিশদের সাথে লড়াই করেছিল। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখেছেন, তার 150 বছর কমপ্লিট হচ্ছে, সেগুলো সমস্ত কিছু আমরা তুলে ধরেছি এই ট্যাবলোর মাধ্যমে। তাহলে পশ্চিমবঙ্গের ট্যাবলোর কোশ্চেন আসবে পরীক্ষাতে, পশ্চিমবঙ্গের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গের ট্যাবলো কি প্রদর্শন করছে, আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার যে অবদান, বাঙালিদের যে অবদান, সেইটা আমরা তুলে ধরেছিলাম এই ট্যাবলোর মাধ্যমে 77তম প্রজাতন্ত্র দিবসে, ঠিক আছে। তো খেয়াল রাখবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের ট্যাবলো, এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের ট্যাবলো, এই ট্যাবলোটা হচ্ছে উত্তরপ্রদেশের ট্যাবলো। এখানে লিস্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা। পশ্চিমবঙ্গ হচ্ছে এইটা, স্ক্রিনশট নিতে পারো এগুলো। এবং হচ্ছে উত্তরপ্রদেশের ট্যাবলো ছিল কি, বুন্দেলখণ্ডের সংস্কৃতি, তারপর হচ্ছে কালিঞ্জর দুর্গ, নীলকণ্ঠ মহাদেবের মন্দির, এগুলো তারা তুলে ধরেছিল তাদের সংস্কৃতি হিসেবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কিছু নাম রয়েছে, দেখবে বন্দে মাতারাম গানকে রিপ্রেজেন্ট করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্রেজেন্ট করেছি, ক্ষুদিরাম বসুকে রিপ্রেজেন্ট করেছি, মাতঙ্গিনী হাজরাকে আমরা রিপ্রেজেন্ট করেছি, দেখিয়েছি। এরা প্রত্যেকেই হচ্ছে ভারতের মনীষী, যারা ইতিহাসের ছাপ রেখে গেছে। যতদিন বাংলা রয়েছে, যতদিন ভারতবর্ষ রয়েছে, যতদিন পৃথিবী রয়েছে, ততদিন তাদের নাম থাকবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমার মহারাষ্ট্র, তারা গণেশ উৎসবকে তুলে ধরেছে। তামিলনাড়ু তুলে ধরেছে সমৃদ্ধির মন্ত্র হিসেবে, তামিলনাড়ু তুলে ধরেছে ই ভেহিক্যাল হিসেবে ধরে ধরে এইগুলো। এটা হচ্ছে মহারাষ্ট্র, আর এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুটা ইন্টারেস্টিং হচ্ছে, তামিলনাড়ু হচ্ছে সায়েন্স অ্যান্ড টেককে তারা হচ্ছে গুরুত্ব দিয়েছে, ঠিক আছে? তো সায়েন্স অ্যান্ড টেকের উপরে তারা হচ্ছে তাদের ট্যাবলোটাকে সাজিয়েছে সুন্দর করে। রাজস্থানের মরুভূমি যেই বিকানের, তাদের যে তোমার হচ্ছে মরুভূমির সংস্কৃতি, সেইটা দেখাচ্ছে তারা এদের মধ্যে, এটা হচ্ছে রাজস্থানের। তারপরে হচ্ছে তোমার পাঞ্জাবের ট্যাবলো এটা, এইরকম করে তুমি স্ক্রিনশট নিতে পারো। দেখো, এরপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার উড়িষ্যা এবং হচ্ছে কেরালার ট্যাবলো। কেরালার ট্যাবলো দেখতে পাচ্ছ, তারা হচ্ছে ওয়াটার মেট্রোকে রিপ্রেজেন্ট করেছে। তারা হচ্ছে তাদেরকে যে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে কেরালাতে, সেগুলো হচ্ছে দেখিয়েছে তারা এইভাবে করে, কেরালার ট্যাবলো। কেরালার পরে আমরা যাব হচ্ছে আসাম এবং গুজরাটের। এটা হচ্ছে গুজরাট এবং হচ্ছে আসামের ট্যাবলো দেখতে পাচ্ছ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, ছত্তিশগড় এবং হচ্ছে হিমাচল প্রদেশ, তিনটে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। এবং এই যে তোমার জম্মু কাশ্মীরের ট্যাবলো দেখো, জম্মু কাশ্মীরের ট্যাবলো সাজিয়েছে পশমিনা, তাদের যে তাদের রাজ্যের যে সমস্ত লোক সংস্কৃতি, লোকগীতি, পশমিনা সেখানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ইয়ে। তো তারপর হচ্ছে তোমার হিমাচল প্রদেশ, এই যে রাজ্যগুলো রয়েছে, প্রতিটা রাজ্য, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, প্রত্যেকে তাদের সংস্কৃতি তুলে ধরেছে। এইটা হচ্ছে বিউটি অফ ইন্ডিয়া, আমাদের সৌন্দর্য, ভারতবর্ষে ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সারা বিশ্ব এটাকে দেখে, সারা বিশ্ব দেখে চোখ দিয়ে যে ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে আমরা। প্রতিটা রাজ্য তাদের নিজের মতন করে ট্যাবলো সাজায়, আর এটা প্রতি বছর হয়ে থাকে। নেক্সট দেখবো এ দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে ছত্তিশগড় হচ্ছে আদিবাসী সম্প্রদায়, এবং হচ্ছে তোমার ব্রিটিশদের বিরুদ্ধে তারা কিভাবে আন্দোলন করেছিল, তাদের সংগ্রাম, তাদের যে জীবনযাপন, সংস্কৃতি, সেগুলো তুলে ধরেছে ছত্তিশগড়। তারপর এখানে রয়েছে মধ্যপ্রদেশ এবং মণিপুর দেখতে পাচ্ছ, দেবী অহল্যাবাইকে তুলে ধরেছে। হর্নবিল উৎসব, নাগাল্যান্ডের খুব বিখ্যাত হর্নবিল উৎসব, সেটা নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে দেখানো হচ্ছে এই জায়গাটাতে। তারপর হচ্ছে তোমার এখানে দেখাচ্ছে পুদুচেরি, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। এবারে আমরা চলে আসব যে ভারতের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রিগুলো রয়েছে, সেই মিনিস্ট্রিদের ট্যাবলোর বিষয় কি। আমি বলবো একটা স্ক্রিনশট নিতে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। যেমন মিনিস্ট্রি অফ কালচার যারা, তারা বন্দে মাতারমকে হচ্ছে 150 বছর পূর্ণ হয়েছে সেইটাকে তারা দেখিয়েছে বা প্রদর্শন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নৌবাহিনী, বিমান বাহিনী এবং হচ্ছে সেনাবাহিনী, তারা প্রত্যেকে তাদের ট্যাবলো নিজেদের মতন করে প্রদর্শন করেছে, তাই না? যেই এয়ার শো দেখিয়েছে, বিমান বাহিনীরা এয়ার শো দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছি এনডিআরএফ কমপ্লিট করেছে, মানে এনডিআরএফ দেখিয়েছে বিপর্যয় মোকাবেলার জন্য। তারা এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তারা হচ্ছে 2001 সালে যে ভুজে ভূমিকম্প হয়েছিল, তার যে 25 বছর কমপ্লিট করেছে সেইটা দেখিয়েছে বা সেইটা তুলে ধরেছে তাদের ট্যাবলোর মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ে তারা ট্যাবলো ধরেছে এআইকে, শিক্ষা, তারা হচ্ছে বিজ্ঞানকে, এনইপি মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে যেটা এসছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তারা জোর দিয়েছে তাদের ট্যাবলোর মধ্যে। মিলেট মিশনকে তুলে ধরেছে হচ্ছে কৃষি মন্ত্রণালয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষি মন্ত্রণালয়, যে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এনডিআরএফ এবং হচ্ছে তাদের যে ভুজে বা হচ্ছে তোমার গুজরাটের যে বিপর্যয় হয়েছিল 2001 সালে, ভয়ানক ঘটনা ঘটেছিল, অনেক মানুষ মারা গেছিল, সেইটা তারা তুলে ধরেছিল তাদের ট্যাবলোর মাধ্যমে। পর্যটন মন্ত্রণালয়, তারা হচ্ছে মিশন লাইফকে, ভারতের গ্লোবাল বিদেশ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, তারা তুলে ধরেছে তাদের বন্দে ভারত এবং হচ্ছে বুলেট ট্রেন, যেটা হচ্ছে ভারতের স্বপ্ন, আগামী এবং হচ্ছে বর্তমান এবং হচ্ছে ভবিষ্যৎকে যে একত্রিত করবে সেই নেটওয়ার্ক, রেল নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে তোমার তুলে ধরেছে রেল মন্ত্রণালয়। বিজ্ঞান প্রযুক্তির মধ্যে চন্দ্রযান 3 এবং হচ্ছে গগনয়ান, এই মন্ত্রণালয় তারা করেছে, চন্দ্রযান 3 এবং গগন মন্ত্রণালয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ সায়েন্স, তাদের যে ট্যাবলো ছিল তার বিষয়বস্তু কি ছিল? তাদের বিষয়বস্তু ছিল হচ্ছে চন্দ্রযান 3 এবং গগনযান মিশন, ঠিক আছে। আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয়, তারা স্মার্ট সিটি মিশনকে তুলে ধরেছে। জলশক্তি মন্ত্রণালয় হচ্ছে জল জীবন মিশনকে তুলে ধরেছে। এইগুলো প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, প্রতিটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে চন্দ্রযান 3 যেটা চাঁদের মাটিতে ল্যান্ড করেছে, এবং হচ্ছে স্মার্ট সিটি মিশন, এই স্মার্ট সিটি মিশন, এগুলো হচ্ছে ভারতের এক একটা ট্যাবলো। কর্তব্য পথে যে প্যারোড হয় কুচকাওয়াজের সাথে, সেই প্যারোডের মধ্যে থিম
দুটো ছিল। এক তো থিম হচ্ছে বিকশিত ভারত, কারণ হচ্ছে বিকশিত ভারত মানে হচ্ছে 2047 সালের মধ্যে ভারত সরকার চাইছে ভারতবর্ষকে একটা ডেভেলপ কান্ট্রি বা বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে। তো সেইটা এখানে থিমটা তুলে ধরা হয়েছে। আর একটা থিম ছিল হচ্ছে নারী শক্তির জাগরণ বা নারী শক্তি। তার কারণ হচ্ছে সমগ্র প্যারেডের মধ্যে যত থিম রয়েছে প্রতিটা থিমের মধ্যে নারী শক্তির জাগরণকে দেখানো হয়েছে। তার কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে ক্রমবর্ধমান নারীদের যে অংশগ্রহণ সেটা প্রতিটা ক্ষেত্রে, সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা হচ্ছে তোমার ডিফেন্স হোক, প্রতিটা ক্ষেত্রে যে নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কন্ট্রিবিউশন দিচ্ছে, প্রতিটা জায়গায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেগুলো কিন্তু একেবারে নেগলেক্ট করলে চলবে না। তো বিকশিত ভারত যদি হতে লাগে নারী পুরুষ সমানভাবে এগিয়ে আসতে হবে, আর নারীদের বেশি এগিয়ে আসতে হবে। সেইটাই তুলে ধরা হয়েছে 2047 সালের প্যারোডের মধ্যে কর্তব্য পথে কুচকাওয়াজের সাথে। তো এইটা ছিল হচ্ছে মেন হচ্ছে তোমার থিম ছিল প্যারোডের থিম। এছাড়া আমাদের দেখছি আত্মনির্ভর ভারত, এখানে ফোকাস করা হয়েছে আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত মানে ডিফেন্স আত্মনির্ভর। দেখা গেছে যে দীর্ঘদিন থেকে একদম প্রথম দিন থেকে ভারত কী করছে, ডিফেন্সের প্রত্যেকটা ছোট থেকে বড় যে সমস্ত তোমার হচ্ছে মিসাইল বলো এবং ছোটো ছোটো পিস্তল বলো, প্রতিটা ডিফেন্স ইকুইপমেন্ট আমরা বিদেশ থেকে পারচেস করতাম। তো এখন দেখাচ্ছে ভারতবর্ষ নিজেও তৈরি করতে পারে তাদের যে তোমার যে ডিফেন্সের যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন এগুলোকে তুলে হচ্ছে মেড ইন ইন্ডিয়াকে তোমার হচ্ছে ইয়ে করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে। এই মেড ইন ইন্ডিয়ার মধ্যে রয়েছে LCH প্রচণ্ড হেলিকপ্টার। এলসি মানে হচ্ছে তোমার লাইট কমব্যাট হেলিকপ্টার, যে দেখতে পাচ্ছ লাইট কমব্যাট হেলিকপ্টার, এই হেলিকপ্টারকে ভারত নিজের প্রযুক্তিতে তৈরি করেছে, সেইটাকে তুলে ধরা হয়েছে, এয়ার শো করা হয়েছে। ঠিক আছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, এটাও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ভারতের বায়ুসেনার জন্য হচ্ছে তেজস যে যুদ্ধবিমান, এই তেজস যুদ্ধবিমান এটাও হচ্ছে ভারতের প্রযুক্তিতেই তৈরি হয়েছে। এগুলোকে প্রদর্শন করা হয়েছে, এগুলোকে তুলে ধরা হয়েছে আমাদের এই ডিফেন্স ডিসপ্লের মধ্যে মেড ইন ইন্ডিয়াকে। প্রতি বছর আমাদের প্রধানমন্ত্রী কি করে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান, সেখানে যারা রয়েছেন যুদ্ধে তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, তাদের শ্রদ্ধা অর্পণ করেন, তারপরে অনুষ্ঠানে আসেন, তারপরে মেন অনুষ্ঠান সূত্রপাত হয়। এই বছরও তাই হয়েছে। এই ওয়ার মেমোরিয়াল, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যেটা দিল্লিতে রয়েছে, সেখানে তিনি গেছেন এবং সবাইকে শ্রদ্ধা জানিয়েছেন, যারা ওখানে রয়েছেন তাদের সম্মানের যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে সেখানে গিয়ে তিনি সম্মান জানিয়েছেন। তারপরে শুরু হয়েছে এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যেটা আগের নাম ছিল অমর জওয়ান জ্যোতি, এই অমর জওয়ান জ্যোতি সেটাকেই নাম পরিবর্তন করে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল রাখা হয়েছে 2020 সাল থেকে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে যে সর্বোচ্চ উচ্চ আধিকারিক, সেনা আধিকারিক যিনি ছিলেন তার নাম হচ্ছে CDS অনিল চৌহান। তিনি হচ্ছেন বর্তমানে আমাদের যত আর কি তিনটেই মানে বায়ু সেনাবাহিনী, বায়ু, তারপরে হচ্ছে সেনাবাহিনী এবং হচ্ছে নৌবাহিনী, তিনটেকে করে মিলিত করে সর্বোচ্চ পদে যেটা হয় সেটাকে বলা হয় CDS বলা হয়। তিনি হচ্ছেন বর্তমানে কে রয়েছেন, সেকেন্ড CDS হচ্ছে অনিল চৌহান। প্রথম ছিলেন বিপিন রাওয়াত, বিপিন রাওয়াতের মৃত্যুর পরে অনিল চৌহানকে এই CDS পদে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো তিনি হচ্ছে সর্বোচ্চ পদে আধিকারিক ছিলেন, হচ্ছে সেনা আধিকারিক, তিনি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তারপরে ঐতিহাসিক নেতৃত্ব কি বলছে, 26 বছর বয়সী সিমরান বালা, এই নামটা মনে রাখবে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সিমরান বালার নাম, সিমরান বালা, বয়স হচ্ছে মাত্র 26 বছর। তিনি হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন সম্পূর্ণ CRPF জওয়ান, পুরুষ জওয়ানরা যারা কুচকাওয়াজ করছে বা প্যারেড করছে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন একজন নারী, তার নাম হচ্ছে সিমরান বালা দেবী, যার বাড়ি হচ্ছে জম্মু কাশ্মীরের রাজৌরিতে তার বাড়ি। সিমরান বালা তিনি হচ্ছেন পুরো বাহিনীটাকে রিপ্রেজেন্ট করছেন, পুরো বাহিনীটাকে তিনি দিক দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন। এইটা হচ্ছে নারী শক্তির প্রতি জোর। বললাম প্যারেডের থিম কি, প্যারেডের থিম হচ্ছে নারী শক্তি। তো নারীরা কিভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফিল্ডে, তো সেগুলোই দেখানো হচ্ছে। তো সিমরান বালার নাম কিন্তু মনে রাখতে লাগবে। এবার দেখব কিছু পুরস্কার। তো এই পুরস্কারগুলো বেসামরিক পুরস্কার, এই বেসামরিক পুরস্কারগুলো প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের সময় ঘোষণা করা হয়। এই ঘোষণাকারী পুরস্কারগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বেসামরিক কিছু সম্মান, যেগুলোর মধ্যে 131টা পদ্ম পুরস্কারের নাম রয়েছে, যারা ভারতবর্ষ জুড়ে 131 জনকে ঘোষণা মানে নাম দেয়া মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে 3টি পদ্ম পুরস্কার রয়েছে, সর্বোচ্চ পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মবিভূষণে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে, 13 জনের নাম পদ্মভূষণে ঘোষণা করা হয়েছে এবং 113 জনের নাম পদ্মশ্রীতে ঘোষণা করা হয়েছে। তো এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই কিন্তু ঘোষণা করা। আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও করব, যেখানে সম্পূর্ণ পদ্ম পুরস্কার এবং মানে পদ্ম পুরস্কারের যে 3টে হয় সেই 3টে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, এই সময়ে ঘোষণা করা হয়েছে। পদ্ম অ্যাওয়ার্ড, এই যে
পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে। আর পদ্মবিভূষণ হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে পদ্মবিভূষণ, এটা হচ্ছে তোমার সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে ভারতরত্ন। তবে ভারতরত্ন হচ্ছে তোমার প্রতি বছর দেওয়া হয় না, ভারতরত্ন প্রতি বছর দেওয়া হয় না। যে বছর ভারত সরকারের মনে হবে সেই বছর হচ্ছে পিএমও থেকে যদি নাম আসে তখনই হচ্ছে নমিনেট করা হয়, তখনই হচ্ছে তোমার ভারতরত্ন ঘোষণা করা হয়। তো প্রতি বছর এই পদ্ম পুরস্কার আসে, পদ্ম পুরস্কারের 3টে ঘোষণা করা হয়েছে। ভারতরত্নের পরবর্তী যেই পুরস্কার সেটাই হচ্ছে তোমার পরবর্তী, সেটা হচ্ছে পদ্মবিভূষণ। ওকে, তো বেসামরিক পুরস্কার, সামরিক পুরস্কার, বীরত্ব পুরস্কারের মধ্যে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে 70টা বীর পুরস্কার দেওয়া হয়েছে। এই 70টা বীর পুরস্কারের মধ্যে রয়েছে, 70টা বীর পুরস্কারের মধ্যে রয়েছে অশোক চক্র। অশোক চক্র হচ্ছে শান্তির সময়ে হচ্ছে সর্বোচ্চ পুরস্কার, শান্তিতে সর্বোচ্চ পুরস্কার, সেটা দেওয়া হয়েছে, নাম দেখেই ছবি দেখেই বুঝতে পারছো তার নাম কি, নাম হচ্ছে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কেন, তিনি হচ্ছেন কিছুদিন আগেই খুব নিউজে ছিলেন, আমিও ভিডিও বানিয়েছি, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছিলেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছিলেন সশরীরে, সেখান থেকে ভিডিও কনফারেন্স করেছেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে, এবং আবার সশরীরে তিনি ভারতের মাটিতে, মানে হচ্ছে পৃথিবীর মাটিতে ফিরে এসেছেন, ভারতে ফিরে এসেছেন, ভারতের সন্তান। তো তাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ শান্তি পুরস্কার অশোক চক্র এই দিনই। মোট 70 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি হচ্ছে সর্বোচ্চটা পেয়েছেন। কৃতি চক্র ঘোষণা করা হয়েছে 3 জনকে, 13 জনকে ঘোষণা করা হয়েছে শৌর্য চক্র, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে তোমার, এই তিনটে হচ্ছে তোমার তোমার সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতার জন্য দেয়া হয়, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে। এরপরে বিশিষ্ট সেনা ও বিশিষ্ট পদক, বিশেষ পদক দেওয়া হয়েছে কিছু, যেমন এখানে ঘোষণা করা হয়েছে 982 জনের নাম, তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির বিশেষ সেবা পদক, তার মধ্যে রয়েছে মেধার জন্য পদক রয়েছে, এবং গ্যালেন্ট্রি মেডেল রয়েছে 125 জনকে, তার মধ্যে পুলিশ কর্মী, নিরাপত্তা কর্মী, প্রত্যেককে দেওয়া হয়েছে, এখানে নাম ঘোষণা করা হয়েছে। এগুলো একবার স্ক্রিনশট নিয়ে নিও তোমরা, ঠিক আছে। এবার দেখবো ভারতের স্বাধীনতা দিবস এবং হচ্ছে প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্য অনেক রয়েছে, বিস্তর পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে ব্রিটিশদের থেকে যখন আমরা স্বাধীন হই তখন 15ই আগস্ট সেই সময়টা স্বাধীনতা দিবস, কিন্তু তার 3 বছর পরে 1950 সালে যখন আমাদের সংবিধান কার্যকরী হয়েছে সেই দিনটা 26শে জানুয়ারিতে কার্যকরী হয়েছিল 1950 সালে, সেইটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে ঘোষণা করি। প্রজাতন্ত্র দিবস হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী পার্টিসিপেট করেন এবং হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে হচ্ছে পতাকা উত্তোলন করেন, পতাকা নিচ থেকে উত্তোলন করেন, পতাকা উত্তোলন করেন, ঠিক আছে। অন্য পক্ষে তোমার রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন পতাকা উত্তোলন করেন, পতাকা উত্তোলন করেন কোথায় না কর্তব্য পথ বা আগে ছিল রাজপথ সেখান থেকে। তবে এই যে প্রজাতন্ত্র দিবসে যে পতাকাটা সেটা কিন্তু নিচে থাকে না, এটা ওপরেই থাকে, শুধু গোটানো থাকে, ফুল থাকে ভেতরে, তিনি শুধু সুতো দিয়ে টান মারেন এবং পতাকাটা উপরে খুলে যায়। কিন্তু স্বাধীনতা দিবসের যে পতাকাটা থাকে সেটা নিচে থাকে, সেটা হচ্ছে পতাকাটা দড়ি দিয়ে টেনে উপরে তোলা হয়, তারপরে খোলে, তারপরে হচ্ছে হোয়েস্ট করা হয়। তার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে স্বাধীনতা দিবস স্বাধীন হচ্ছে তাই পতাকা উঠছে, পতাকা উত্তোলিত হচ্ছে, কিন্তু প্রজাতন্ত্র দিবসে অলরেডি আমরা স্বাধীন হয়ে গেছি, শুধু পতাকাটা উপরেই থাকবে, সেখান থেকে শুধু পতাকাটাকে ছড়িয়ে দিতে হবে। সেইটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের পার্থক্য। একটা হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে তোমার ভারতের রাষ্ট্রপতি করে থাকে, একটা হচ্ছে লালকেল্লাতে আর একটা হচ্ছে ভারতের কর্তব্যপথ দিল্লিতে হয়, ঠিক আছে, মনে থাকবে। তো এটা বলা হয় আনফার্লিং ফ্ল্যাগ বলা হয়, আনফার্লিং, আর এটা হচ্ছে তোমার হোয়েস্টিং বলা হয়, ফ্ল্যাগ হোয়েস্টিং বলা হয়, যেটা হচ্ছে তোমার স্বাধীনতা দিবসের সময় হয়, মনে থাকবে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি সম্পূর্ণটা ডিটেলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আর এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবে অবশ্যই। আর যদি ভালো লাগে ভিডিওর তাহলে লাইক করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখতে থাকো, আর শেষ করব জয় হিন্দ বলে।